একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছে আপনাদের সাথে আছি আমি ফয়সাল রয়। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে যুক্ত থাকবেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তার সাথে আলোচনায় যাব, তবে তার আগে একটি প্রতিবেদন দেখে নিতে চাই যাতে আলাপে সুবিধা হয়। সংঘবদ্ধভাবে ছড়িয়ে দেওয়া হলো গুজব। জ্বালানি মন্ত্রী নাকি বলেছেন দেশে লোডশেডিং আছে দেখাতে পারলে মন্ত্রীর পদ ছেড়ে দিবেন। এই অপতথ্যের বিভ্রান্ত হয়ে কয়েক হাজার মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছে। এদিকে কয়েক হাজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হলো ডাকসু নেতা মোসাদ্দেক আলী মারা গেছে। লক্ষ লক্ষ ভিউ অতিক্রম করার পর দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, ছাত্রদল নেতা আবিদকে টার্গেট করেও এআই নির্মিত ভুয়া ছবি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। চলন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। জ্বালানি মন্ত্রী নাকি বলেছেন দেশে লোডশেডিং প্রমাণ করতে পারলে মন্ত্রীর পদ ছেড়ে দেবেন। এমন দাবিতে একটি ফটোকার্ড ব্যাপক আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রায় সবকটা সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই পোস্টটি দ্রুতই আলোচনায় আসে। কয়েক হাজার মানুষ প্রতিক্রিয়াও জানায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে এ বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ নেই। একটি ব্যঙ্গাত্মক পোস্ট থেকে দাবিটি ছড়ানো হয়েছে। ওদিকে শাহবাগে হামলার ঘটনায় ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ মারা গেছেন এমন দাবিতে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা একটি পৃথক টিকটক পোস্টে 1,50,000-এর বেশি ভিউ অতিক্রম করে। প্রতিক্রিয়াও আসে 6,000-এরও অধিক, কিন্তু যাচাই করে দেখা যায় দাবিটি সঠিক নয়। তিনি নিজেই জীবিত ও সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন। আবার অর্ধলক্ষাধিক পৃথক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও ছাত্রদল নেতা আবিদুল ইসলামের একসঙ্গে থাকা একটি ভাইরাল ছবিকে ঘিরে। ছবিটিকে ঘিরে যখন চরম বিভ্রান্তির সৃষ্টি হয়, তখন দেখা যায় ছবিটি সম্পূর্ণ ভুয়া। মূলত ছবিটি এআই দিয়ে তৈরি। সাদ্দাম হোসেনের একটি ছবিতে অন্য একজনের স্থানে আবিদুল ইসলামের মুখ সম্পাদনা করে বসানো হয়েছে। গুজব এখানেই শেষ নয়। বিভিন্ন গণমাধ্যমে চলন্ত সিঁড়িতে দুই তরুণীর মারামারির একটি ভিডিও বাংলাদেশে মেট্রো রেলের ঘটনা হিসেবে প্রচার করা হয়। ভিডিওগুলো মুহূর্তেই ভাইরাল হয়, প্রতিক্রিয়াও জানায় লক্ষ লক্ষ মানুষ। বহু মানুষ যখন বিভ্রান্ত হয়ে এটিকে ঢাকার ঘটনা হিসেবে মন্তব্য করেন, তখন দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রচারিত স্ক্রিপ্টেড ভিডিও। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। যাচ্ছি তার কাছে। তানভীর হাসান জোহা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, একটা সময় ছিল যখন আমরা অপরিকল্পিতভাবে এই ধরনের গুজব এবং অপতথ্যগুলোকে ছড়াতে দেখলাম। সাম্প্রতিক সময়গুলোতে অনেকটা পরিকল্পিতভাবে এবং সংঘবদ্ধভাবে এই ধরনের গুজব এবং অপতথ্যগুলো ছড়াতে দেখছি, নানা উদ্দেশ্যে, নানা কারণে, কখনো রাজনৈতিক কারণ, কখনো ব্যক্তিগত কারণে এই কাজগুলো আমরা পরিকল্পিতভাবে হতে দেখছি। এখনকার যে ধরনের গুজবের ধারা, আপনি কি মনে করেন এখন আসলে আমরা কোন জায়গাটাতে আছি এবং সাধারণ মানুষের জন্য বা সরকারের জন্য আসলে এই জায়গাটা কোথায় এসে পৌঁছালো? যত ধরনের আধুনিক হচ্ছে প্রযুক্তি, তার সাথে কি তার সমাধানগুলো কি আমরা পাচ্ছি? জি, ধন্যবাদ। আসলে এটা এবারকার গুজবগুলো প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়েছে এবং আইনি ভাষায় আমরা বলতে চাচ্ছি এটা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন না,
এটা সরাসরি এনসাইনমেন্টের পর্যায়ে গিয়েছে। অর্থাৎ আমি একটা মিথ্যে অপতথ্য ছড়াচ্ছি একটা সহিংসতা ঘটনাকে কেন্দ্র করে, বা সহিংসতা ছড়িয়ে যায় চারপাশে, এবং সাকসেসফুলি দেখা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন অঙ্গ সংগঠনেও বিক্ষিপ্ত ভাবে কিন্তু এটা মব বা মারামারি বা গণপিটনের মতো কিছু ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি যে আসলে আমাদের একটা বিচারটা করা খুব জরুরি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের একটি ঘটনা ঘটেছে, ফেসবুকে নানা রকম বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়া করা হয়েছে, মন্তব্য করা হয়েছে। এই সংশ্লিষ্ট বিষয়ে আমাদের কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়াদে সুনির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে শাস্তি দেওয়া হয়েছে এবং ফুল ট্রায়াল হয়েছে, ডিভাইস জব্দ হয়েছে, ব্যক্তি শনাক্ত হয়েছে, জেল জরিমানা হয়েছে। তো এরকম আমাদের যে কয়েকটি ফেক নিউজ যতগুলো হয়েছে, আমরা যদি একটা উদাহরণ প্রতিষ্ঠা করতে পারি যে 10টা বা 20টা আমরা ট্রায়াল করে ফেলেছি এবং তার জেল জরিমানা হয়েছে, আশা করি, আমরা মনে করি অবশ্যই আমরা সফল হতে পারবো। এবং আমাদের বেশি প্রয়োজন আমাদের প্রত্যেকটা আইনের সঠিক প্রয়োগ। আপনি দেখেন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধিত 2013 এবং 2018 সালে এবং 2024 সালে, 2025 সালে এবং সর্বশেষ আমাদের এই সংশোধিত 26 সালে প্রতিটা অপরাধের জন্য কিন্তু মোটামুটি আমাদের সংজ্ঞান করা আছে, অনেক রকমের আইন আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আইনের প্রয়োগটা সেই অর্থে নেই। কণ্ঠরুদ্ধ করার জন্য আমাদের বিগত সরকারের সময় দেখেছি আমাদের এই আইনের প্রয়োগগুলো করা হয়েছে কিন্তু প্রমাণ করতে পারেনি। তেমনি আমরা বলতে চাই যে পরবর্তীতে আমাদের এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ইন্টারিম গভর্নমেন্ট যে যখন শুরু করলেন এবং আমাদের বর্তমান সরকার যেটা শুরু করলেন, এখন আমাদের একটা উদাহরণস্বরূপ একটা সফল অভিযান চালানোর প্রয়োজন এবং ডিভাইস জব্দ করে প্রপারলি যদি আমরা একটা শাস্তিটা নিশ্চিত করতে পারি, আশা করি এই জাতীয় ব্যাপার যারা লাইক কমেন্ট শেয়ার করবেন দায়িত্বশীলের জায়গা থেকে তারা কাজটা করতে পারবে এবং এটা নিয়ন্ত্রণ হবে বলে আমি আশা করি। তাহলে সেই ক্ষেত্রে তানভীর হাসান জোহা, এই যে আপনি বলছেন আমাদেরকে একটি এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে শাস্তির আওতায় আনা বেশ জরুরি হয়ে পড়ছে এই সময়। শাস্তির আওতায় আনার ক্ষেত্রে আমাদের হাতে হয়তো খুব বেশি হলে একটা কি দুটো উদাহরণ রয়েছে। এই উদাহরণটা তো আরও আমাদের বেশি করা উচিত বা আরও বেশি পরিমাণে মানুষকে আসলে শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা উচিত। সেই পদ্ধতিতে বা সেই কার্যক্রমে আসলে আমরা কতদূর আছি? এখন ডিজিটাল মিডিয়ার যে পরিস্থিতি, কতটুকু শনাক্ত করা আমাদের জন্য সহজ বা চ্যালেঞ্জিং? জি, আমি একটা বিষয় আসলে বলতে চাই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের একটা কমিটি হয়েছিল যখন আমরা ফেসবুক বিশেষ করে মেটার সাথে আমাদের ডেটা এক্সচেঞ্জ, ডেটা ডিসক্লোজার এবং কন্টেন্ট শাটডাউন, যখন আমরা কোর্ট অর্ডারের মাধ্যমে কন্টেন্ট শাটডাউন করতে পারবো এমন কিছু নির্দেশনা আমরা করেছিলাম। তো এখন বর্তমান সরকারের কাছে এমল্যাটের একটা প্রায়োরিটি আছে। আমাদের ইতিমধ্যেও মাননীয় আইনমন্ত্রী মহোদয় বিষয়টি নিয়ে উনি কাজ করছেন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে একটা মতবাদের পর আমরা এটা হয়তো ক্যাবিনেটে উঠবে এবং ফেসবুকের মেটার সাথে আমাদের অফিসিয়ালি আমাদের চুক্তি হবে। এখন ডেটা ডিসক্লোজারের মাধ্যমে যেটা পাবো, যে কোনো একটা ফেক পেজ বা ফেক আইডি বা রিয়েল পেজ বা রিয়েল আইডি কোন মুঠো ফোন নাম্বার থেকে ওপেন করেছিল, কোন আইপি অ্যাড্রেস থেকে ওপেন করেছিল, তার লগইন আইডিটা কি 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 রকমের আইপি অ্যাড্রেস, কি কি রকমের ভিপিএন ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ তাকে শনাক্ত করার জন্য যত রকমের ইলেকট্রনিক উপাত্ত তথ্য রয়েছে প্রতিটি জিনিসই কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে মেটা অফিসিয়ালি আমাদেরকে দেবে, যেটার মাধ্যমে কিন্তু একজন আসামির কিন্তু কিছু বলার থাকবে না। তো সেই প্রক্রিয়াটা আমাদের বর্তমান সরকার এখন করেছেন। এখন মেটা আনঅফিসিয়ালি আমাদের দিচ্ছে, তবে এটা অফিসিয়াল করাটা খুব জরুরি। তাহলে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট নিজেই কিন্তু পুরো বিষয়টা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারবে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশ পুলিশ বিশেষ করে ডিবি এবং কাউন্টার টেরোরিজম ইউনিটে যে সাইবার ক্রাইমের ডিপার্টমেন্ট আছে, তার সাথে ফেসবুক কিন্তু সিঙ্গাপুর অফিস থেকে তারা কিন্তু ক্ষেত্র বিশেষে কেস বেসিসে সমস্ত তথ্যপাত্রগুলো কিন্তু দিচ্ছে। তবে দেখা যাচ্ছে যে চাইল্ড পর্নোগ্রাফি বা অনলাইন টেরোরিজমের ক্ষেত্রে তারা খুব রেসপন্স করে, যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যক্তিগত আমরা যে আক্রমণ বা সাইবার বুলিং এর শিকার হই, সে তথ্যগুলো তারা আসলে দিতে একটু বিলম্বিত করে। চুক্তি নেই বলে তারা সেই প্রাইভেসির কারণে তারা অনেক সময় জিনিসগুলো দিতে চায় না। গুড গভর্নেন্স, ফ্রিডম অফ স্পিচ সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু মেটা আমাদেরকে তথ্যগুলো দেবে, এর আগে কিন্তু তারা তথ্যগুলো দেবে না। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটি বলতে চাই যে যেহেতু এটা ডিপ্লোমেট
একটা প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া। ইতিমধ্যে আমাদের মাননীয় আইনমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি এটা ক্যাবিনেটে উঠে গেলে পরে আমরা এই আমলে, এই গভর্নমেন্টের পিরিয়ডে ফেসবুক, ইউটিউব, গুগল সংশ্লিষ্ট যে কোনো রকমের বুলিং এবং অপতথ্য যেটা অপপ্রচার হবে, সেটা আসলে আমরা শনাক্ত করে তাদেরকে কন্টেন্ট বন্ধ করতে পারবো, পাশাপাশি তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। চমৎকার। তানভীর হাসান জোহা, এই বিষয়টি নিয়ে আমরা আরো আলোচনা করব, তবে এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি তানভীর হাসান জোহা যুক্ত আছেন, ফিরছি তার কাছে। তানভীর হাসান জোহা, আপনাকে আরো স্বাগত জানাচ্ছি এই পর্যায়ে আমাদের আয়োজনে। এই পর্যায়ে যে প্রশ্ন রাখতে চাই, বিরতির আগে আমরা কথা বলছিলাম কি ধরনের প্রিভেনশন আসলে ইতিমধ্যে আমরা নিয়েছি। বেশ কিছুদিন আগেও আপনি বলছিলেন একটি ওয়েবসাইটের কথা সরকারিভাবে, যেখানে চলমান যে ধরনের অপতথ্য বা গুজবগুলো চলছে সেগুলোতে আসলে সঠিক তথ্য দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সেই ব্যাপারে জানতে পারে। একই সাথে একটু যুক্ত করতে চাই, এখনকার সময় আমাদের দেশের মানুষের ডিজিটাল লিটারেসির যে পরিস্থিতি, সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, এবং সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম ইতিমধ্যেই রয়েছে সেগুলোকে আরও কত ধরনেরভাবে বাড়ানো যায় বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং বাংলাদেশের মতো এরকম একটি ডিজিটালাইজেশন, অপরিকল্পিত ডিজিটালাইজেশন বলবো। কারণ দেখেন, আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে বাংলাদেশের এই ফেসবুক বা সামাজিক মাধ্যমে অপতথ্য প্রচারকে কেন্দ্র করে রামু, কক্সবাজার থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে শুরু করে বান্দরবন এবং অনেক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত চরম রকমের সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু ঘটেছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, বাংলাদেশের এই যাত্রাটা কিন্তু নতুন নয়। সে 2015-14 সাল থেকে কিন্তু, মানে আজ থেকে 10 বছর আগে সাম্প্রদায়িক অনলাইন ভিত্তিক দাঙ্গা কিন্তু বেঁধে আছে, তথ্য অপতথ্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনাকে কেন্দ্র করে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, ডিজিটাল লিটারেসির তো বিকল্প কোনো কিছু নেই, এবং আমরা আশা করব আমাদের নতুন সরকার আমাদের অবশ্যই ডিজিটাল লিটারেসির উপর আলাদা কিছু অধ্যায় এবং গুড প্র্যাকটিস একদম শিশুদের থেকে, অর্থাৎ একদম প্রাথমিক শিক্ষা থেকেই আসলে অ্যাড করা প্রয়োজন। যেখানে করোনাকালীন সময় আমরা দেখেছি যে 2021 সালে ছোট ছোট বাচ্চারা ট্যাব হাতে নিয়ে তারা কিন্তু তাদের ওরিয়েন্টেশন হয়েছে, তো তাদের কোনো ভিজন ম্যানুয়াল নেই, তো যার কারণে এটা একটা সমস্যা। তো আমরা মনে করি যে অবশ্যই ডিজিটাল লিটারেসির বিকল্প কোনো কিছু নেই, আইন দ্বারা সবকিছু আটকানো যাবে না। এবং আমরা দেখেছি যে ট্রায়ালের সময় একটা কথা সবসময় আসামিরা বলে, তারা বুঝতে পারেনি, না বুঝে আরেকজনের পোস্ট কপি পেস্ট করে দিয়েছে। এর কনসিকুয়েন্স কত ভয়াবহ, বা আদালত অবমাননা হচ্ছে, ব্যক্তি অবমাননা হচ্ছে, প্রতিষ্ঠান অবমাননা হচ্ছে, তারা সেটা বোঝে না, ততক্ষণে তাদের জেল জরিমানা হয়ে যায়। তো এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং পাশাপাশি আমি যেটা বলতে চাই যে আমাদের ডিজিটাল লিটারেসি না, আমাদের সহিষ্ণুতা হতে হবে, আমাদের সহিষ্ণু হতে হবে। কোনো একটা ঘটনা ঘটে গেলে আমরা আমাদের থানাগুলো যাতে খুব প্রপারলি এন্টারটেইন করে। আমি একটি বিষয় বলতে চাই যে আমাদের এখনো পর্যন্ত থানাতে মানুষ যখন এসব বিষয়ে অভিযোগ করে, তারা কিন্তু সবকিছু ডিবিতে ফরওয়ার্ড করে দেয় বা সিটিটিসিতে ফরওয়ার্ড করে দেয়। তো এরকম যদি 1 লক্ষ বা বছরে 10,000 20,000 এরকম একটা ছোট্ট ইউনিট কিন্তু হ্যান্ডেল করতে পারবেন না সবার। তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে এই বিষয় নিয়ে আরো একটু পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তানভীর হাসান জোহা, একটু আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনার সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের অতিথি তানভীর হাসান জোহা। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন reference.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাকে জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন 71-এর সাথে।